চট্টগ্রাম বোর্ডে ২৭ জুলাই থেকে এইচএসসি শুরু। পূর্ব নির্ধারিতগুলো শেষ হলে স্থগিত পরীক্ষা, নিবন্ধন করে অংশ নেওয়া যাবে পদার্থ বিজ্ঞানে। সকাল বলতে রাত বলতে নাই, এই একটু আর নাই। ৮ ঘন্টা ধরে খারাপ হয়েছে। সকাল ৬টার সময় আইছি, এখনো গ্যাস লইতে পারি না। লাইনে গ্যাস নেই, গ্যাস না থাকার কারণে আমরা গ্যাস দিতে পারছি না। দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইনে সড়কে যানজট। ঝিনাইদহে তেল নেই গুজবে পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। গাজী নজরুলকে বহিষ্কার বিষয়ে স্পিকার ইসিকে জামায়াতের চিঠি। দলের পদক্ষেপে নয়, সংসদের চিঠি পেলে এমপি পদ নিয়ে সিদ্ধান্ত, জানালেন রহমানেল মাসুদ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে গোপন ভিডিও ধারণের জেরে প্রশাসনিক ভবনে তালা। ক্লাস পরীক্ষা বর্জন, অভিযুক্ত গ্রেপ্তার। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারবে। এর আগে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে গেল ৮ জুলাইয়ের চট্টগ্রাম বোর্ডের অধীন ৫ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে কক্সবাজারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুনামগঞ্জ ও তিস্তা নদ নদীর পানি কমে স্বস্তি ফিরলেও ভোলাই জোয়ারের প্রভাবে নদীর পানি বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিস্তারিত প্রতিবেদনে। সুনামগঞ্জে কমতে শুরু করেছে প্রায় সব নদ নদীর পানি। সুরমা নদীর পানি এখন বিপদসীমার নিচে। বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল কমে যাওয়ায় আপাতত জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাটি অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আসলাম, এখন আল্লাহর রহমতে পানি কমতেছে বা রোজ উঠতেছে, এখন একটু খুব শান্তিতে আছি আমরা। কি পানি ভেঙে এই পার থেকে এটা খুব কষ্ট হইতো, এখন পানি কমে খুব ভালো লাগে। এদিকে টানা দুদিন ধরে বিপদসীমার নিচে তিস্তার পানি। কেটেছে বন্যা আতঙ্ক, স্বাভাবিক হতে শুরু করেছে নদী তীরের মানুষের জীবন। একই সঙ্গে উত্তরাঞ্চলের শাখা নদীগুলোর পানিও কমছে। তবে উজানের ভারী বৃষ্টি ও ঢল দেখা দিলে তিস্তার দুই তীরের রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, লালমনিরহাটের হাতিবান্ধা এবং কুড়িগ্রামের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কক্সবাজারে দুদিন ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বাতাস একটু বেশি আছে, বাট কোনো প্রেসার গ্রেডিয়েন্ট নাই, যার কারণে একটু বেশি বাতাস থাকলে ওইটা তেমন সমস্যা করবে না, মানে সিগন্যাল দেওয়ার মতো ওই পর্যায়ে যায় নাই। বৈরী আবহাওয়া ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ভোলায় মেঘনা নদীর পানি বিপদসীমার উপরে। জেলার বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় ১০,০০০ মানুষ। এছাড়া ইলিশা ফেরি ও লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি বিবেচনায় ভোলা নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। শাহানা জাহান, এখন। রাজধানীর পাশাপাশি দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কয়েকদিন ধরেই গ্যাসের সংকট চলছে। চাপ কম থাকায় স্টেশনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। অনেকে বাধ্য হয়ে গ্যাস না নিয়েই ফিরে যাচ্ছেন। এদিকে ঝিনাইদহে তেল নেই গুজবে পাম্পগুলোতে উপচে পড়া ভিড় গ্রাহকদের। বিস্তারিত প্রতিবেদনে। টানা কয়েকদিন ধরেই ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কম। বুধবার রাত থেকে সরবরাহ একেবারে বন্ধ হওয়ায় খোলেনি বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন।
যে স্টেশনগুলো খোলা সেগুলো মধ্যরাত থেকে গ্যাসের আশায় লাইনে দাঁড়িয়ে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার সহ নানা যানবাহন। অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্যাস না পাওয়ায় গ্যাস ছাড়াই ফিরতে বাধ্য হয়েছে। 8 ঘন্টা ধরে খারাপ হয়েছে জন্য সকাল 6টার সময় আইছি, এখনো গ্যাস লইতে পারি না। গতকালকেও সিরিয়াল আসছিলাম, গ্যাস সামান্য কিছু গ্যাস পাইছি, 300 টাকার গ্যাস পাইছি, যা আমার ঢাকাতে বুকিং আছিল, যাইতে পারিনি। দেখা গেছে যাত্রী নিয়ে বের হইবার পারতেছি না, ভাড়া মারতে পারতেছি না, অ্যাম্বুলেন্স চলতেছে না। তারা যদি চাপ না দিতে পারে তা আমরা তো বিক্রি করতে পারবো না, কারণ আমাদের একদিন বন্ধ থাকলে অনেক লস। এদিকে ময়মনসিংহ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ বেশ কিছু এলাকায় শিল্প, বাণিজ্য, সিএনজি ও আবাসিক গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ রয়েছে জানিয়ে দুঃখ প্রকাশ করে মূল ফটকে বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়াতেও গ্যাসের সংকট ও চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। এতে করে ভোগান্তি বাড়ছে যানবাহন চালকদের। মূলত 12 থেকে 15 PSI চাপে গ্যাস প্রয়োজন হলেও ফিলিং স্টেশনগুলো 1 থেকে 2 PSI চাপে গ্যাস পাচ্ছে। এর ফলে কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস পাচ্ছে না যানবাহনগুলো। 15 PSI পাওয়ার কথা, সেখানে 0.1-2 সর্বোচ্চ, এর বেশি আর পাই না আমরা। মাত্র তো প্রচুর সমস্যা, সারাদিন তো গ্যাস নিতে চলে যায়। সকাল 7টা বাজে আমরা গ্যাস নিতে গ্যাস পাম্পে আসছি, কিন্তু এখন পর্যন্ত 2:20 বাজে, এখন পর্যন্ত আমরা কোনো গ্যাস পাই না। ফিলিং স্টেশনগুলোতে চাহিদা থাকলেও বেশি গ্যাস দেয়া যাচ্ছে না। তবে বর্তমান সংকটটি এলএনজি সংকটের কারণে তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঝিনাইদহে জ্বালানি তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পাম্পগুলোতে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের উপচে পড়া ভিড়। বিশেষ করে জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। রাত্রি 9টার দিকে এরা বললো যে এরা খারাপ ক্লান্ত, পাম্প বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে মোটরসাইকেলে তেল নেই, এখানে ফেলেছে 300 টাকা ভ্যান ভাড়া করে 10 কিলো রাস্তা আমার যাই গিয়েছে, আর এই এসে বসে আছে। তেল দেওয়া নাকি শুনলাম বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা গুজব কি সত্যি কিনা যাই হোক, তো এরকম যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের কাজকর্মও বন্ধ হয়ে যাবে। 8-10 দিনের তেল তো ছিল, কিন্তু আসলে 2-3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে তেল। আসলে তো তেলের সংকট না, এটা একটা গুজব রটেছে। পর্যাপ্ত তেল মজুতের কথা জানিয়ে পাম্প মালিকরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ভিড় না জমানো এবং গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পাম্প মালিকরা। ইবনুল কাইম সনি, এখন। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনকে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়, যা প্রমাণিত হয় জামায়াতের গণতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, গত 22 জুলাই আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই অবস্থায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, জাতীয় সংসদ থেকে চিঠি পেলেই সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ার আইনে নেই। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে সংবিধানের 66(4) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর, নির্বাচন রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। এর জেরে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা মেরেছে শিক্ষার্থীরা। এছাড়াও ক্লাস পরীক্ষা বর্জন করেছে তারা। শিক্ষার্থীরা জানায়, বুধবার রাতে নারী শিক্ষার্থীদের বিজয় 24 হলের ওয়াশরুমের ভেন্টিলেটরে এক শিক্ষার্থী একটি মোবাইল দেখতে পান। পরে ওয়াশরুমের পেছনে গিয়ে ইমাম হাসান নামের ক্যান্টিন বয়কে তারা হাতে নাতে ধরে। এক পর্যায়ে ভিডিও করার ঘটনা স্বীকার করে অভিযুক্ত ইমাম। এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান হল প্রভোস্ট। এছাড়াও তাদের ক্যান্টিন পরিচালনার বরাদ্দ বন্ধ ও হলে মোবাইল নেওয়া নিষিদ্ধ বলে ঘোষণা দেওয়ার কথাও জানান তিনি।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। ভার্সিটির মধ্যে একটা হল যেখানে সব থেকে সেফ হওয়ার কথা, সেই জায়গায় এরকম কাজ হচ্ছে, তাও 6 মাস ধরে কেউ জানতে পারেনি, কেউ কোনো প্রতিবাদ করেনি। ক্যান্টিনে যেখানে মেয়েদের কাজ করার কথা, মেয়েদের হলে মেয়েরা কাজ করবে, সেখানে ছেলেদেরকে অ্যাক্সেস দিয়েছে তো দিয়েছেই, সেই ক্যান্টিন এবং ওয়াশরুমের পাশে গণরুম ক্রিয়েট করেছে। আসলে আমরা তার সুষ্ঠুমূলক বিচার চাই। এরকম তো হয়ে আসতেছে একের পর এক যৌন হয়রানি, এগুলো নিয়ে কোনো প্রশাসন ব্যবস্থাই নিচ্ছে না। প্রশাসনের কাছে এটাই দাবি, আমাদের মেয়েদের নিরাপত্তা, ন্যূনতম নিরাপত্তাটাও যদি তারা দিতে পারে না, তাহলে আসলে হল প্রশাসন কি করছে এখানে। আমরা হলের মধ্যে কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। তারা মোবাইল যদি কেউ আনেও তারা হল গেটে সেটা জমা দিয়ে তারা হলের মধ্যে প্রবেশ করবে। আর আমরা একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। কুমিল্লায় 9 বছরের শিশু ঝুমুর ধর্ষণ হত্যা মামলায় মফিজুল ইসলাম মফু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র 19 কার্যদিবসে বিচার কাজ সম্পূর্ণ করে এই রায় দেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1। 2024 সালের 29 এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোনালী শিশু বিদ্যা নিকেতনের শিক্ষার্থী ঝুমুর স্কুল শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে খেয়াইশ ঠাকুরবাড়ি এলাকার একটি ধান ক্ষেত থেকে ঝুমুরের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে নিহতের বাবা বাদী হয়ে কয়েকজনের নামে মামলা দায়ের করে। ঘটনার 3 দিন পর র্যাব চাঁদপুর থেকে মামলার আসামি মফিজুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে দেয়া 164 ধারার জবানবন্দিতে তিনি শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। ফরিদপুরের সালথায় 9 বছর বয়সের শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ রায় দেওয়া হয়। মামলার এজাহারে জানা যায় 2020 সালে 3য় শ্রেণী পড়ুয়া শিশুটি বাড়ির পাশে নিজেদের খেতে খেলার সময় প্রতিবেশী শওকত মিয়া শিশুটিকে জোরপূর্বক পাশের 5 খেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ 6 বছর বিচারিক কার্যক্রম শেষে আদালতে রায় দেন। হঠাৎই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগে। প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এর মধ্যে নগরের 6টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। আর মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন। মশার লার্ভা নিধনে দ্রুত ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা চিকিৎসকদের। হারুনুর রশিদের প্রতিবেদন। এবার কিছুটা আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে 10 থেকে 15 জন ডেঙ্গু রোগী। তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। জুলাইয়ের 2 তারিখ থেকে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে বুধবার পর্যন্ত ভর্তি হওয়া 242 জন রোগীর মধ্যে 103 জনই ময়মনসিংহ নগরীর। আক্রান্তদের বেশিরভাগই নগরীর নৌমহল, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, লিচুবাগান, বাউন্ডারি রোড, হাজীবাড়ি, নতুন বাজার সহ আশপাশের এলাকার বাসিন্দা। নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আওয়াল শেখ। তীব্র জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে বুধবার ভর্তি হন ময়মনসিংহ মেডিকেলে। দ্রুত কমছে রক্তের প্লাটিলেট। ভর্তির পর থেকে স্যালাইন দেয়া হচ্ছে তাকে। একই অবস্থা অন্য রোগীদেরও। দাওয়াত খেতে গেছিলাম আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, মসজিদের নালার সামনের বাসায়। তো ধারণা করছি যে ওইখানে মশা কামড় দিছে। মাদ্রাসা প্রতিকে আপনার ডেঙ্গুর সংখ্যা বেশি, ওদিকে মানুষজন বেশি আক্রান্ত হয়, সেই সময় আমি আক্রান্ত হয়েছি। হাসপাতালের নির্মাণাধীন ড্রেনগুলো যেন মশার প্রজনন কেন্দ্র। মশার লার্ভায় সয়লাব, স্বচ্ছ পানির এই ড্রেন। এছাড়া নগরীর আবর্জনাযুক্ত ড্রেন, খালগুলোতেও মিলছে মশার লার্ভা। অপরিচ্ছন্ন বাড়ির আঙিনা, কনস্ট্রাকশন সাইটে জমে থাকা পানি ও ঝোপঝাড়েও বিস্তার বাড়ছে মশার। এতে নতুন করে ডেঙ্গুর চোখ রাঙানিতে শঙ্কিত নগরবাসী।
পুরা 3তলা বিল্ডিংয়ের 3তলাতে, নিচতলাতেও আছে, 2তলাতেও আছে। আমার ওয়াইফও আক্রান্ত হয়েছিল। সারা রাত্রে ঘুমায় নেই টেনশনে, মশা কামড় দেয়। এটা আমাদের এলাকার অত্যন্ত ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে, কারণ এটা ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়ে গেছে। ডেঙ্গুর হটস্পট 6টি ওয়ার্ডকে অধিক গুরুত্ব দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে বলে জানান সিটি প্রশাসক। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, ড্রেন, রাস্তা, খাল, খনন পরিষ্কার করছি, আমরা জঙ্গল পরিষ্কার করছি, বিভিন্ন স্কুল কলেজগুলো আমরা বিশেষ স্প্রে করছি। জনগণ যেন একটু সচেতন হয়, তার বাড়ির ছাদটা, তার বাড়ির পিছনটা পরিষ্কার আছে কিনা। এদিকে এডিসের লার্ভা ধ্বংস করতে না পারলে ডেঙ্গু ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, ডেঙ্গু মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে তাদের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুরু থেকে আমরা আইসোলেশন ওয়ার্ড করেছি, ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড। তো এটার মাধ্যমে আমরা ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে সেবা দিচ্ছি। আমাদের ডাক্তার এবং নার্স সহ যে আমাদের যে টিম আছে, সেই টিম কাজ করতেছে। সুতরাং চিকিৎসার ক্ষেত্রে এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে সমস্যা না, সমস্যা হচ্ছে লোকজনদের সচেতন করা এবং ডেঙ্গুর উৎপত্তি স্থলকে ধ্বংস করে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করা। চলতি বছর ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু নিয়ে ভর্তি হয় 346 জন রোগী। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। এদিকে চট্টগ্রামে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। চলতি বছরের 22 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 627 জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এর মধ্যে 329 জনই আক্রান্ত হয়েছেন জুলাই মাসে। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। তবে গত বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যু এখন পর্যন্ত কিছুটা কম বলছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশিরভাগই নগরের বাইরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এবারে ডেঙ্গুর উপসর্গেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন চিকিৎসকরা। এবারে অনেক রোগের উচ্চ মাত্রার জ্বর হচ্ছে না, তবে বমি, পেট ব্যথা, ডায়রিয়া, লিভার ও কিডনির জটিলতা নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। তাই জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর হিসেবে অবহেলা না করার কথা জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর দক্ষিণখানে মেট্রো প্রপার্টিজের স্প্রিং টাউন প্রকল্প এলাকার জমি দখলের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ভাস্কর নাজম। বিকালে গুলশানে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানায় প্রতিষ্ঠানটি। ব্রিফিংয়ে আরও জানানো হয়, এক এক সময় এক এক বাহানা নিয়ে প্রকল্পের জায়গা অস্থায়ীভাবে গরুর হাট ও খেলার আয়োজন করবে বলে স্থানীয় একটি দল বারবার চাপ দিচ্ছে। এছাড়া কাজে বাধা দেওয়ার পাশাপাশি সাইট ইঞ্জিনিয়ার ও সিকিউরিটি গার্ডদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, একথাও জানায় দলটি। এ নিয়ে থানায় অভিযোগ করলেও থানা থেকে তাদের কোনো সহায়তা করছে না বলে জানায় প্রতিষ্ঠানটি। বেশ কিছু লোকজন এখানে দখলের চেষ্টা চালাচ্ছে। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।